একদিকে প্রাকৃতিক দুর্যোগের যে ভয়াবহ অবস্থার চিন্তা, আবার অন্যদিকে এসে গিয়েছে ইতিমধ্যেই নির্বাচনী দুর্যোগের চিত্র। সব মিলিয়ে মিশিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেন প্রত্যেক সুন্দরবনবাসীর যেন কপালে চিন্তার ভাঁজ। তার কারণ এই চৈত্র মাস, অর্থাৎ এই মাস থেকে একেবারে সেই আশ্বিন মাস সেই পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ ঘটেই থাকে সুন্দরবনে। অর্থাৎ এই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেতেও হয়েছে। কেন বুলবুল নভেম্বরে হয়েছিল, এই সুন্দরবনে প্রচুর ক্ষতি করেছিল, বিশেষ করে পাথর প্রতিমার এই জি প্লট এলাকাতে। তো যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই থাকবে, আর নদী বাঁধের এই করুণ অবস্থা থাকবেই। কেননা সুন্দরবনের যে দক্ষিণ 24 পরগনার যে 13টা যে ব্লক, সেই ব্লকের যে নদী বাঁধের অবস্থা, তাতে করে কাকদ্বীপ সাব ডিভিশনের কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর সর্বত্রই বেহাল অবস্থায় পড়ে আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে ক্যানিং সাব ডিভিশনের একই অবস্থা হয়ে আছে, এবং বারুইপুর সাব ডিভিশনের কুলতলি এদিকেও একই অবস্থা, রায়দিঘির একই অবস্থা, মথুরাপুরের একই অবস্থা। সুতরাং দুর্বল নদী বাঁধ পাকাপোক্ত হয়নি, হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাই সুন্দরবনবাসী জানে যে আমাদের যুদ্ধ চলবেই, আমাদের এর কোনো বিকল্প হবে না, স্থায়ী নদী বাঁধ কখনোই হবে না। তবে ওই যা হবে জোড়াচাপি দেওয়া কাজ, আর জোড়াচাপি দিয়ে সুন্দরবনের নদী বাঁধকে বাঁচানো যাবে না বলেই সুন্দরবনবাসীরা বারবার জানিয়েছেন, এখনো জানাচ্ছেন, আপনারা শুনবেন। এরপর আবহাওয়া দপ্তর বলছে যে জুলাই থেকে এল নিনো পরিস্থিতির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছে, এবং বাংলা সহ দেশে গরমের তীব্রতা বাড়তে পারে এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই। এপ্রিল থেকে জুন মাস জুড়ে সারা দেশে গরমের মাত্রা বেশি থাকে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই 3 মাসের যে দীর্ঘকালীন পূর্বাভাস প্রকাশ করেছেন, তাতে দেশের একটা বড় অংশে এই সময় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও অনেক বেশি থাকবে বলে জানানো হয়েছে। এর মধ্যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ আছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা যে এই সময় স্বাভাবিকের চেয়েও বেশি থাকবে, সেটাও কিন্তু ওই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং দক্ষিণ ও পশ্চিম ভারতের কিছু রাজ্যে উপকূল লাগোয়া এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহের সতর্কবার্তাও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এবং আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো পরিস্থিতি আসতে চলেছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য দেশে বৃষ্টির পরিমাণ কমে এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। কথাটা বুঝতে পারলেন? যে প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি তৈরি হলে তার জন্য দেশে বৃষ্টির পরিমাণ কমে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই আমি রিপিট করলাম, আপাতত জুন মাস পর্যন্ত স্নো নিউট্রাল পরিস্থিতি থাকবে, তারপর এল নিনো পরিস্থিতি হবে। অর্থাৎ বর্ষাকাল এলে এল নিনো পরিস্থিতি হতে পারে, এবং প্রশান্ত মহাসাগরের উপকূলে সমুদ্রের জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলে এল নিনো পরিস্থিতি বলা হয়। এটা বায়ু প্রবাহের উপর প্রভাব ফেলে, এতে বৃষ্টি এবং তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন ঘটে। সুতরাং এটা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের একটা কথা বলে দিলাম। তবে এই ফাঁকে একটু বলে রাখা ভালো যে যে মাসটা আমরা পেরিয়ে এলাম, অর্থাৎ মার্চ মাস, এখন আমরা এপ্রিলে পড়ে গেছি। 1 এপ্রিল, এপ্রিল ফুলও হয়ে গিয়েছে, এবং তাপমাত্রা দেখা যাচ্ছে যে শীতল মার্চ মাসে ছিল। আবহাওয়া দপ্তর বলছে কিরম, যে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা গেছে যে মার্চ মাসটা আমরা পেরিয়ে এলাম, আমরা তো মনে রাখি না, পেরিয়ে আসলাম, আবার ভাবছি খুব গরম পড়েছে, এরকম গরম কখনো পড়েনি। আবার ঠান্ডা পড়লে ভাবি খুব ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা বাবা কখনো পড়েনি। আবার বৃষ্টি হলে ভাবি এত বৃষ্টি বাবার জীবন দেখিনি, এত বৃষ্টি বাবা আগে এত বছর আছি এরকম বৃষ্টি দেখিনি। আসলে আমরা ভুলে যাই, তাই কিছু তথ্যকে মনে রাখার দরকার আছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মার্চে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27 মার্চ 34.7 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা এটাই। 2011 সাল থেকে মার্চ মাসের তাপমাত্রার পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে 2023 সালের 13 মার্চ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 34.5 ডিগ্রি। সেই সময়কালে মার্চ মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা
37 থেকে 39 ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ায় একাধিক নদী কিন্তু রয়েছে। 2021 সালের 31 মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.3 ডিগ্রি, আর মার্চ মাসের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ধরা হয় 1941 সালের 23 মার্চ। ভাবতে পারবেন না সেই তাপমাত্রা 41.1 ডিগ্রি। তবে গত 23 মার্চ আমরা খুব ঝড় বৃষ্টি পেয়েছিলাম, তাপমাত্রা খুব কমে গিয়েছিল এবং স্বাভাবিকের থেকে 11 ডিগ্রি কম হয়েছিল। ছেলে খেলা নয়, বেশ ঠান্ডা লেগেছিল রীতিমতো। সবাই আবার ঠান্ডার কাপড় জামা পরতে আরম্ভ করেছিল। পরের দিনও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7.5 ডিগ্রি কমে যায়। তো মোটামুটি এই সর্বনিম্ন তাপমাত্রা মার্চ মাসে বেশিরভাগ দিনই স্বাভাবিকের থেকে বেশি ছিল। মার্চে স্বাভাবিক গড়ে সর্বনিম্ন তাপমাত্রা 22.9 ডিগ্রি। মাসের বেশিরভাগ দিনই সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 26 ডিগ্রির আশেপাশে ছিল। মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য এই পরিস্থিতি হয়েছে বলেই আবহাওয়াবিদরা মনে করেন। তবে এখন যেটা ভাববার, যে সেই প্রথমেই বললাম নদীর ধারে বাস চিন্তা 12 মাস, সেই জি প্লট, সেই গোবর্ধনপুর, সেখানেতে ইতিমধ্যেই রিং বাঁধের কাজ শুরু হয়েছে, দেখতে পাবেন। রিং বাঁধের যারা কাজ করছেন তাদের মুখেও শুনতে পাবেন এই বাঁধটা কি বাঁধ, এই বাঁধে থাকবে কিনা, এই বাঁধের কি পরিস্থিতি কি হবে। এরম সারা দক্ষিণ 24 পরগনার যে 13টা ব্লক আছে, অর্থাৎ যে 13টা ব্লককে নিয়ে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, আর 6টা ব্লক হচ্ছে উত্তর 24 পরগনা আছে, সবই বেহাল। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা যেহেতু সব মোহনার নদী, আপনি চলে যান গোসা বা বাসন্তীর দিকে, কি অবস্থা হয়ে আছে। এদিকে দেখুন কুলতলি রায়দিঘি সব একই অবস্থা। আর কাকদ্বীপ মহকুমার সাগর পাথর নামখানা, সেটা যখন তখন যা অবস্থা হয়ে থাকে, সুতরাং নতুন কোনো কথা নয়। এবং তাই সাগর যে বাসী, যারা সুন্দরবনবাসী, সেই সুন্দরবনবাসী বিশেষ করে উপকূলে যারা আছেন তাদের সবসময় চিন্তা। এবং এই প্রকৃতির শুধু এই অবস্থার জন্যই শুধু নয়, প্রত্যেক কটালেই তারা ধ্বংস হয়ে যায় এবং নোনা জল ঢুকে প্রচুর ক্ষতি করে দেয়। এখানকার বেশিরভাগ মানুষই কি এখানে চাকরিজীবী নয়, কৃষিজীবী এবং মৎস্যজীবী, এটা ভাবতে হবে। তারা মাছ ধরে খায়, মাছ ধরে মাছ বেচে, এবং শুধু তাই নয়, মাছটা বেচেই তাদের সংসার চলে আর চাষ করে। এই চাষের ক্ষেত্রে এবং মাছের ক্ষেত্রে এই যে এদের যে ব্যবসা, এই ব্যবসার ফলে যে চাষের জমিতে নোনা জল ঢুকে গেলে তার ক্ষতি, শুধু তাই না, মিঠে পুকুরে নোনা জল ঢুকে গেলে সেই পুকুরগুলোর ক্ষতি হয়। তার সঙ্গে পান ধান ব্যাপক ক্ষতি হয়, শস্য সবজি ব্যাপক ক্ষতি হয়। সব ক্ষতির স্বীকার করেই কিন্তু এরা সারা জীবন সংগ্রামে কিন্তু জীবিকা নির্বাহের জন্য অস্তিত্বের লড়াই তারা সবসময় পড়ে থাকে। আবার আবহাওয়া দপ্তর কি বলছে, যে আগামীকাল থেকে কিন্তু একটা রাজ্য জুড়ে একটা ঝড় বৃষ্টির একটা ব্যাপার কিন্তু একটা রয়েছে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এবং কদিন ধরে বেশ একটু গরম গরম ভাবটা, ভীষণ গরম ছিল, একটা অস্বস্তিকর গরম মিলেছিল বটে, কিন্তু এই আজকের থেকে একটু ঝড় বৃষ্টির আভাস ইঙ্গিত কিন্তু একটা আছে এবং বেশ কয়েকটা জেলাতেই আছে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে। এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেটা কাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে তীব্র ঝড় বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা থাকছে মঙ্গল এবং বুধবার পর্যন্ত। তো যাক, এখন কেন এই ব্যাপারটা ঘটছে সেটা আবহাওয়া দপ্তর কি বলছে, এই ঝড় বৃষ্টিটা কেন হচ্ছে, কেন হবে, এরকম ঝড় বৃষ্টি হওয়ার কারণটা কি, সেটা একটু জেনে নেওয়া যাক আবহাওয়াবিদদের কথাতেই। তারা কি বলছেন এটা দেখা যাক। এবং এই অস্বস্তিকর গরমটা আর থাকবে না, অনেকটা কমে যাবে। তার কারণ উত্তর এবং পশ্চিম বিহার থেকে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখার বিস্তৃতি রয়েছে। বায়ু প্রবাহের গতি প্রকৃতির পরিবর্তন হওয়ার জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এই দুই কারণে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই কারণেই পশ্চিম ভারতে পরপর দুটো পশ্চিম যে ঝঞ্ঝা সেটাও তৈরি হয়েছে। এবং এর প্রভাবটা বেশি পড়বে যদি উত্তর ভারতে আবহাওয়া দপ্তর বলছে, তবে তার কিছুটা প্রভাব কিন্তু এই রাজ্যে পড়বে, অর্থাৎ আমাদের এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে পড়বে। সামনেই ভোট, আমরা আগেই বলেছিলাম
যে ভোটের সময় কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং রাজ্য জুড়ে বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা। এতে পর্যায়ক্রমে 4 দিনের মধ্যে তাপমাত্রা 3-4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়েছে। এই পর্যন্ত বলার পর আমি চলে যাব আবার সেইখানে যে জি প্লট, সেই গোবর্ধনপুর, সেই গোবর্ধনপুরে গিয়ে দেখবো যে রিংবাদ তৈরি হচ্ছে, রিংবাদের সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো এবং সেই সঙ্গে বিভিন্ন যে হাল যে অবস্থা হয় এই মে মাস মানেই মারাত্মক ব্যাপার। সেই আয়লা থেকে শুরু করে একেবারে ইয়াস, একেবারে দেখা যাচ্ছে আমফান, এখন পর যে ঝড়, বড় বড় ঝড়, সব প্রাকৃতিক দুর্যোগে তারা এসছে এবং তারা বলছেন, এলাকাবাসী তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে এবছর কিন্তু ঝড়ের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তার কারণ যে ঝড়ের যেভাবে গতিগুলো তারা অভ্যস্ত হয়েছেন, তাদের যেটা আর কি অনুমান বা তাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা লব্ধ তাদের যে ফল, তার থেকেই তারা বলছেন এবছর কিন্তু ঝড়ে মার খাবে সুন্দরবন। এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু দেখা যাক প্রকৃতি কি করে। প্রকৃতির উপর তো সবকিছু নির্ভর করতেই হবে। প্রকৃতি রক্ষা করলে করবে, না করলে ফেলে দেবে, কিছু করার নেই। এখন আমরা নির্ভর করব সেই প্রকৃতির ওপর, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, আর সেই সঙ্গে সামনেই যে দুর্যোগ আসছে এই ভোটের অর্থাৎ নির্বাচনী দুর্যোগ, সেটাও যেন শান্তভাবে হয়। এটাও কিন্তু আমাদের সবার কাছে একান্ত অনুরোধ। এই পর্যন্ত। আমরা পাথরপ্রতিমা ব্লকের জি প্লটের একবারে দক্ষিণ প্রান্ত গোবর্ধনপুরে আছি। এখানে একটি রিং বাঁধের কাজ চলছে বর্তমানে বঙ্গোপসাগরের উপকূলে। এই দেখতে পাচ্ছেন ঢেউর যে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। আমরা পেয়ে গেছি গোবর্ধনপুরবাসী শ্রীকান্ত মাইতি মহাশয়কে। শ্রীকান্তবাবু, এই যে এখন রিং বাঁধটি চলছে, এই বাঁধটা কি বর্ষাকালে থাকবে? থাকবে না। যদি গোবর্ধনপুর চলে যায় তাহলে ভবিষ্যতে তো জি প্লটই ভেসে যাবে। সব ভেঙে যাচ্ছে। আপনার কেমন মনে হয় যে যদি এই গোবর্ধনপুরকে রক্ষা করতে হয়, কেমন বাঁধ আপনাদের প্রয়োজন? কলম বাঁধ করতে হবে। কলম বাঁধ উঁচু করে কলম বাঁধ দিলে থাকবে, থাকবে। আপনার বাড়িটা কোথায়? এই তো সামনাসামনি কাছাকাছি। এই রিং বাঁধটা কতদিন ধরে হচ্ছে? ওই তো গত বছর তো রিং বাঁধ হয়েছে, একটা থেকে সবে চালু হচ্ছে। তাহলে আপনার মতে এই যে বাঁধটি হচ্ছে, এটা এবছর বর্ষাকালে থাকবে না? না, এ বাঁধ থাকবে।